আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে আমরা কথা বলতে চাই মক্কা সামরিক চুক্তি নিয়ে। আপনারা জানেন গত 7ই আগস্ট এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে, এবং এটি একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং উল্লেখ আছে যে এক সদস্যের উপর সশস্ত্র কোনো হামলা হলে বাকি দুই দেশ নিজেদের উপরে হামলা বলে গণ্য করবে এবং তারা সেখানে অংশগ্রহণ করবে। বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিবে কি দিবে না এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এক ধরনের সরকারের দিক থেকে পরোক্ষ ইচ্ছা প্রকাশ করা হয়েছে এবং এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছে, এবং বাংলাদেশের মানুষের ভেতরে একটা অংশের চরম আগ্রহ আছে যে এরকম একটা ইসলামিক দেশগুলোর চুক্তিতে যাওয়া। কিন্তু মক্কা সামরিক চুক্তিটি ইসলামিক নেটো বলে যে ধারণাটা তৈরি করা হচ্ছে, আসলে কি এটি ইসলামিক নেটো? এই নিয়েই কিন্তু বিতর্কতা আছে এবং আমরা সেই আঙ্গিকেই আলোচনাটা করতে চাই। এই চুক্তিটির আগে 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব, পাকিস্তান একটি ঠিক একই রকমের চুক্তি করেছিল এবং যেটি আসলে এক্সপান্ডেড হয়ে এখন মক্কা চুক্তিতে পরিণত হলো এবং তুরস্ককে যুক্ত করলো। তিন দেশের সামরিক শক্তি কিন্তু খুব উল্লেখযোগ্য, প্রায় 14 লাখ সেনা, শত শত রাডার, শত শত ড্রোন, শত শত মিসাইল এবং পাকিস্তানের পারমাণবিক বোমা, সব কিছু মিলিয়ে শক্তিশালী একটা জোট সামরিক দিক থেকে, কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু সেনা, যুদ্ধবিমান ও নৌসম্পদের সংখ্যা দিয়ে নেটোর সঙ্গে তুলনা করা যায় কি না সেটাও একটা আমরা দেখতে চাই। নেটোর সঙ্গে প্রধান পার্থক্য কোথায়? নেটোর মতো দীর্ঘদিনের সমন্বিত কমান্ড কাঠামো, যৌথ প্রশিক্ষণ, ইন্টার অপারেবিলিটি এবং পরীক্ষিত পারস্পরিক পরীক্ষিত ব্যবস্থা, অর্থাৎ দীর্ঘদিনের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, কাঠামো তৈরি হয়েছে নেটোর। কমান্ড কাঠামোটা খুবই শক্তিশালী এবং দেশগুলো অত্যন্ত উন্নত দেশ, ইউরোপিয়ান আমেরিকান দেশগুলো অত্যন্ত উন্নত দেশ, এবং তাদের ভিতরে কালচারাল এবং শাসন ব্যবস্থার মিলটা কিন্তু সাংঘাতিকভাবে আছে। ফলে তাদের যে প্রধান টার্গেট রাশিয়া এবং পূর্ব ইউরোপ, সেখানে তারা যেভাবে ডিল করে, এখন হয়তো চায়নাকেও করবে কিছুটা, সেরকম কোনো কাঠামো গড়ে ওঠা এই তিন দেশের জন্য খুবই কঠিন। পারমাণবিক আমব্রেলা, পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান সৌদি আরবকে আনুষ্ঠানিক পারমাণবিক নিশ্চয়তা দিয়েছে এমন কোনো ঘোষণা নেই। চুক্তিতেও নিউক্লিয়ার শেয়ারিং বা পারমাণবিক প্রতিরোধের কথা উল্লেখ নেই। একটা কথা বলি, পাকিস্তানের সাথে সৌদি আরবের যে চুক্তিটি হয়েছিল 25 সালে, সেখানেও কিন্তু বলা ছিল একে অন্যের উপরে হামলা হলে তার উপরে বলে গণ্য হবে। পাকিস্তান চুপ করেছিল যখন ইরান সৌদি আরবে হামলা করলো। তার অর্থ হলো যে সবসময় যেটি ওয়ার্ক করবে এমন কোনো কথা নেই। মিশরের অনুপস্থিতি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। 2026-এ সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, মিশরকে নিয়ে যে সম্ভাব্য নিরাপত্তা কাঠামো আলোচিত হয়েছিল সেটা কিন্তু আর হলো না। মিশরের নিজস্ব আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য, তুরস্কের সঙ্গে মতপার্থক্যের কারণে মিশর এই চুক্তিতে নেই। মিশর যখন মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় কেন্দ্রিক কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তিতে না থাকে, সেটি প্রশ্নবিদ্ধ হওয়া স্বাভাবিক, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ভিত্তিক ক্ষমতা কাঠামোতে, প্রতিরক্ষা ক্ষমতা কাঠামোতে মিশরকে বাদ দিয়ে যে কোনো কিছু আসলে শেষ পর্যন্ত খুব সফল হওয়ার সম্ভাবনা কম। ইয়েমেন যুদ্ধের শিক্ষা, 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধে পাকিস্তান সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি, এর অনুরোধের পরেও করেনি। বরং পাকিস্তানের সংসদ তখন ঘোষণা দিয়েছিল যে নিজস্ব কৌশলগত সুরক্ষায় পাকিস্তান কোনো পক্ষ অবলম্বন করবে না। এখনও হুতি বিদ্রোহীরা সৌদি আরবে নানা সময় হামলা করছে, চেষ্টা করছে, সৌদির জাহাজ আটকাচ্ছে, জাহাজে হামলা করছে। পাকিস্তান কিন্তু সৌদি আরবের পক্ষে গিয়ে লড়াই করছে না, এমনকি তুরস্কও না। এতে বোঝা যায় প্রতিরক্ষা চুক্তি থাকলেও বাস্তব যুদ্ধের সময় এই সদস্যরা নিজস্ব রাষ্ট্রের স্বার্থটাকেই বড় করে দেখবে। এবং যুদ্ধ তো শুধু সামরিক না, যুদ্ধ কিন্তু অর্থনৈতিক। এই চুক্তিতে সবচেয়ে শক্তিশালী সৌদি আরব অর্থের দিক থেকে, পাকিস্তান পারমাণবিক শক্তিধর, তুরস্ক প্রতিরক্ষা প্রযুক্তিতে শক্তিধর। কিন্তু মনে রাখতে হবে যে অর্থনীতি একটা বিরাট ভূমিকা রাখবে যুদ্ধের যে কোনো জায়গায়, সেখানে এরা অর্থনৈতিক স্বার্থে কতদূর যাবে চিন্তার বিষয়। উম্মার নিরাপত্তা, বলা যায় মুসলিম উম্মার কথাটা আমরা প্রায় শুনি, কিন্তু আসলে কি উম্মার নিরাপত্তা বলে কিছু আছে?
তিন দেশে মুসলিম অধ্যুষিত হলেও তাদের শাসন ব্যবস্থা একরকম নয়। সৌদি আরবের রাজনৈতিক কাঠামো হলো রাজতন্ত্র। পাকিস্তান ইসলামী রাষ্ট্র বললেও তারা কিন্তু আসলে পশ্চিমা ধাঁচের সংসদীয় গণতন্ত্র প্র্যাকটিস করে। তুরস্ক একটি আমেরিকান প্রেসিডেন্সিয়াল সিস্টেমের কথা বলে, যদিও সেখানে ইসলামিক শাসন ব্যবস্থা আছে। ফলে উম্মা বলে যে জিনিসটা নিয়ে মানুষের মধ্যে আবেগকে তাড়া দেয়, সেই উম্মা আসলে এই তিন দেশের কোথাও নেই। এবং সেটা একটা এই জোটের সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে তাদের শাসন কাঠামো। নেটোর প্রতিটি রাষ্ট্রের শাসন কাঠামো একই রকম, উদার গণতান্ত্রিক ব্যবস্থা। এখানে কিন্তু এক একজনের এক এক রকম। পশ্চিমা কাঠামোর সঙ্গে গভীর সম্পর্ক। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা দীর্ঘদিনের। তুরস্কের নেটো সদস্যপদ হয়েছেই আমেরিকার কারণে। আর পাকিস্তানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক তো আজীবনের ভালো। এবং এই যে তিনটি জোট আমেরিকার সাথে ভালো সম্পর্ক রেখে নিজেদের জন্য আলাদা কাঠামো একটি প্রতিরক্ষা চুক্তি করা সম্ভব নাও হইতে পারে। তবে একটা কথা বলে রাখি, সৌদি আরব কখনো আমেরিকার বাইরে গিয়ে কিছু করবে না। নেটোর তো কোনো সদস্য হিসেবে তুরস্কের সেই সুযোগও নেই। একমাত্র অর্থের কাঙ্গাল হলো পাকিস্তান, যার সামরিক বাহিনী ডলারের কারণে যে কোনো কিছু করতে পারে, এবং সেই কারণেই এই চুক্তিতে যোগ দিয়েছে যাতে সৌদি আরব থেকে কিছু ডলার পেতে পারে। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে একটি প্রশ্ন আছে, যে কেউ কেউ মনেই করছে যে ইরানকে সামরিকভাবে পরাজিত করতে না পেরে অর্থনৈতিক অবরোধ দিবে এখন আমেরিকা, কিন্তু সামরিক কাজটা করবে সৌদি আরবকে দিয়ে। সৌদি আরব ইরানের চিরশত্রু, এবং তাকে দিয়েই আসলে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে এই মক্কা চুক্তিকে কাজে লাগায় কিনা অদূর ভবিষ্যতে সেটাই হয়তো দেখা যাবে। তো যদি তাই হয়, সৌদি আরব যদি ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়, পাকিস্তান কিন্তু প্রতিবেশী হিসেবে এতে যোগ দিবে না, কারণ ইরানের সাথে পাকিস্তানের সীমান্ত আছে, সম্পর্কও আছে, এবং পাকিস্তান চাইবে না যুদ্ধটাকে তার দোরগোড়ায় নিয়ে আসতে। তুরস্ক সরাসরি অংশগ্রহণ করবে না, তবে প্রযুক্তি দিয়ে হয়তো সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত এটি হয়ে উঠবে সৌদি আরবের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ এবং একই সাথে ঝুঁকিপূর্ণ ব্যবস্থা। মূল্যায়ন যদি আমরা করতে যাই, চুক্তিটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু একে ইসলামিক নেটো বলা কোনোভাবেই যাচ্ছে না, এবং এটা বলতে হয় যে অতিরঞ্জিত একটি বক্তব্য। চুক্তির প্রকৃত কার্যকারিতা নির্ভর করে সংকট বা যুদ্ধের সময় তিন দেশ বাস্তবে একে অপরের জন্য কতটা সামরিক ঝুঁকি নিতে পারে তার উপরে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।